कि मैं दुनिया के सामने खुल्लम खुल्ला ऐलान कर सकूं कि आजाद हिंद फौज अब बिल्कुल तैयार है। এই আওয়াজ ওই মহান ব্যক্তির, যিনি আজাদ হিন্দ ফৌজ গড়ে ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিলেন ভারত আর ভিক্ষা করে স্বাধীন হবে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। এই ফৌজ ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, কারণ প্রথমবার ভারতীয়রাই অস্ত্র তুলে নিয়েছিল শাসকের বিরুদ্ধে। ব্রিটিশরা জানত নেতাজি যদি ভারতে ঢুকে পড়েন তাদের শাসন টিকবে না। নেতাজির জন্মদিনে প্রবাসী ভারতীয়দের কাছ থেকে তিনি পেয়েছিলেন বিপুল পরিমাণ সোনা ও অর্থ, সবই আজাদ হিন্দ ফৌজের গঠনের জন্য। নারীরা নিজেদের গহনা খুলে দিয়েছিলেন, কারণ বিশ্বাস ছিল একটাই, এই মানুষটা দেশকে স্বাধীন করবে। দেখতে দেখতে আবারও 23শে জানুয়ারি চলে আসলো। আরও একবার চতুর্দিকে রব উঠবে, আমাদের কারেন্সি নোট থেকে গান্ধীজির ফটো সরিয়ে নেতাজির ফটো বসানো হোক। কিন্তু আদৌ কি আমরা নেতাজি হঠাৎ উধাও হয়ে যাওয়ার পেছনের লুকিয়ে থাকা আসল সত্যটা জানতে চাই? এই সমস্ত প্রশ্ন উত্তর এবং রহস্যের কফিনে শেষ পেরেকটা পোতা হয়েছিল 2016 সালে। ওই বছরই ভারত সরকারের থেকে ঘোষণা করা হলো 1945 সালের 18ই আগস্ট জাপানের তাইওয়ান শহরের তাইহুকু বিমানবন্দরে একটি প্লেন দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। 2006 সালে ইউপিএ সরকারের ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, এটার উপর ভিত্তি করেই এত বড় একটা ঘোষণা করলেন এনডিএ সরকার। ভারতীয় রাজনীতিতে এই দুই দল একে অপরকে যতই তির্যক মন্তব্য করুক না কেন, এই একটা ঘটনায় সমস্ত রাজনৈতিক দলের মোটামুটি একই সুর। গুগল, উইকিপিডিয়া থেকে শুরু করে বইয়ের পাতা সব জায়গাতেই নেতাজির মৃত্যুর দিন ডকুমেন্টেড হয়ে গেল। 18ই আগস্ট 1945, মৃত্যুর কারণ প্লেন দুর্ঘটনা, ফলে শরীরে 3rd ডিগ্রি বার্ন। শুধু তাই নয়, ভারত সরকারের তরফ থেকে 100টা ক্লাসিফাইড ফাইলও ডিসক্লোজ করা হলো। যে মানুষটা ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে এদেশ থেকে ওদেশে দাপিয়ে বেড়াতো, কখনো হিটলারের সাথে হাত মেলাতো, কখনো আবার জাপানের প্রধানমন্ত্রীর সাথে, বিভিন্ন ডকুমেন্ট অনুযায়ী সাবমেরিনে চেপেও এদেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াতেন মানুষটি। সেই মানুষটির জীবনে আলো এইভাবে নিভে যেতে পারে? তিনি ভারতীয় তথা বাঙালির কাছে একজন সুপার হিরো ছিল। তার নাম ছিল সুভাষচন্দ্র বোস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। তখন 30শে এপ্রিল 1945 হিটলার আত্মহত্যা করার পর জার্মানি স্যারেন্ডার করলেন। কিন্তু এরপরও জাপান সেখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, তাই জাপানকে সাহায্য করতে ইউনাইটেড স্টেট এগিয়ে এলেন। তারপর 6 আগস্ট আর 9 আগস্টে হিরোশিমা ও নাগাসাকিতে পরপর দুটো পরমাণু বোমা নিক্ষেপ করল। ফলে জাপান বাধ্য হল আত্মসমর্পণের পথে এগোতে। 16ই আগস্ট 1945 শেষমেশ জাপানও স্যারেন্ডার করতে বাধ্য হলো। কিন্তু এদিকে জাপান যেহেতু পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সুভাষচন্দ্র বোস এবং তার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য সব রকমভাবে সাহায্য করছিল, তাই জাপান স্যারেন্ডার করার ফলে আইএনএকেও সাময়িকভাবে যুদ্ধে বিরতি নিতে হয়েছিল। জাপানের আত্মসমর্পণের খবর নেতাজির কানে পৌঁছাতে তিনি ঘোষণা করলেন, জাপান আত্মসমর্পণ করেছে ঠিকই, কিন্তু আইএনএ আত্মসমর্পণ করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও জাপানের পরাজয় পরও বিশ্ব মানচিত্রে উঠে এসেছিল সোভিয়েত রাশিয়া। তখন তিনি ঠিক করলেন তিনি রাশিয়ায় যাবেন এবং রাশিয়ার থেকে সাহায্য নিয়ে ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করবে। তাই যেমন ভাবা তেমন কাজ। নেতাজি রাশিয়ায় যাবার প্রস্তুতি নিতে শুরু করলেন। কিন্তু রাশিয়া যাব বললেই তো আর যাওয়া যায় না, কারণ তার সাথে ছিল তখন একটা বিরাট টিম, আর ছিল 80 থেকে 90 কেজি সোনার গহনা, সোনার বিস্কুট এবং আরও কিছু মূল্যবান হিরে জহরত, যার বাজার দর সেই সময় দাঁড়িয়ে কয়েক কোটি টাকা ছিল। এই সোনা গয়নাগুলো নেতাজিকে দিয়েছিলেন সাউথ ইস্ট এশিয়াতে বসবাসকারী ভারতীয়রা তার আজাদ হিন্দ ফৌজের ফান্ড হিসাবে। এরপর আইএনএ এবং আইএলএল সমস্ত কর্মকর্তাদের সাথে নেতাজি মিটিং করেন এবং তারপর
কয়েকজন সহকর্মীকে নিয়ে তিনি এক অজানা অভিযানে বেরোলেন। পাশাপাশি তিনি এও জানালেন তিনি ব্যাংকক যাচ্ছেন ঠিকই, কিন্তু আইএনএ যেন যুদ্ধ চালিয়ে যায়। 17ই আগস্ট নেতাজি নিজের টিমকে নিয়ে ব্যাংকক থেকে জাপানে পাড়ি দেন। আর তারপর 18ই আগস্ট তাইহুকু বিমানবন্দরে একটা প্লেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কিন্তু এরপরই লুকিয়ে আছে আসল গল্প। কারণ ওই প্লেনে নেতাজির পাশাপাশি 80 থেকে 90 কেজি সোনাও ছিল, যা আদতে আজাদ হিন্দ ফৌজের সম্পদ ছিল। নেতাজির অস্তিত্বের প্রমাণ না হয় রেনকোজি মন্দিরে লুকিয়ে আছে, কিন্তু ওই 80 থেকে 90 কেজি সোনা কোথায় গেল সেগুলো নিয়ে তো কোনো কথা হয় না। আসলে কথা হয় না তার কারণ ওই ঘটনার সাথে জুড়ে আছে বেশ কিছু বড়সড় নাম, আর সেই নামগুলো বেশ কয়েকবার জনসম্মুখে বেরিয়ে এলেও ভীষণ দক্ষতার সাথে ধামাচাপাও দিয়ে দেওয়া হয়েছে বারবার। কারণ নেতাজির সাথে প্লেনে ছিল 80 থেকে 90 কেজি সোনার গহনা, সেখান থেকে উদ্ধার হলো মাত্র 16 কেজি, কিন্তু শেষমেশ ভারত পৌঁছেছিল 11 কেজি 30 গ্রাম। তাহলে মাঝখান থেকে এত কিলো কিলো সোনা কোথাও উধাও হয়ে গেল, নাকি পুরোটাই হিসেবের গড়মিল করে দেওয়া হলো? তবে কালের নিয়মে সমস্ত কিছু ধামাচাপা হয়ে গেলেও নেতাজিকে কি আর ধামাচাপা দেওয়া সম্ভব? নেতাজি কি আদৌ মারা গিয়েছিলেন, নাকি পুরোটাই একটা সাজানো থিওরি? এই প্রশ্নটা মাথায় ঘোরে না এমন শিক্ষিত ভারতীয় বোধহয় হাতে গোনা। সেই ভারতীয় যদি বাঙালি হয় তবে তো কোনো কথাই নেই। এখন আমি এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে আপনিও খানিকক্ষণ থমকে যাবেন। পূরবীর রায় রাশিয়ান ভাষা আর তাদের ইতিহাস নিয়ে পড়াশোনা করার জন্য 90 দশকে রাশিয়া পাড়ি দিয়েছিলেন। তবে তিনি এই পড়াশোনার পাশাপাশি নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কেও গোপনে গবেষণা করছিলেন। সালটা 1991। ইউএসএসআর ভেঙে যায় এবং সেই সময় পূরবী দেবী রাশিয়াতেই ছিলেন। ইউএসএসআর ভেঙে যাওয়ার ফলে কিছু সময়ের মধ্যেই রাশিয়ার মধ্যে তুমুল অরাজকতা শুরু হয় এবং রাশিয়ান গভর্নমেন্টের বেশ কিছু ক্লাসিফাইড সিক্রেট ফাইল এবং ছবি বাইরে বেরোতে শুরু করে। এমনকি ছবিগুলো নিলামও হতে শুরু করেছিল। 1991 সালের সেপ্টেম্বর মাস নাগাদ এমনই একটা নিলামে ঘুরতে গিয়ে পূরবী দেবী দেখেন একটি ফটোগ্রাফ। চোখে পড়তেই তিনি ছবিটি দেখতে শুরু করলেন এবং তিনি দেখলেন একজন লম্বা চওড়া চেহারার লোককে ঘিরে কয়েকজন বন্দুকধারী রাশিয়ান আর্মড অফিসার, কিন্তু যাকে ঘিরে রাশিয়ান আর্মড অফিসার দাঁড়িয়েছিলেন সেই ব্যক্তিটি কে? ভালো করে তিনি দেখলেন তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। পূরবী রায় অন্তত পরবর্তীকালে সেই কথাই জানিয়েছেন। কিন্তু প্রমাণ তিনি তখন অনেক কিছু খতিয়ে দেখলেন এবং খোঁজ করলেন এই জায়গাটা কোথায়, এবং সন্ধান পেলেন ওটা জিআরইউ এর কার্যালয়, রাশিয়ান ফরেন মিলিটারি ইন্টেলিজেন্স। এই জিআরইউ হলো এমন একটি সংস্থা, তাদের নজরে যদি কেউ চলে আসে তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। কিন্তু অন্য দেশে গিয়ে সেই দেশের গোয়েন্দাগিরি করা যে কতটা শাস্তি আর কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সবাই জানে। তখন তিনি তার এক রাশিয়ান বন্ধুর হাত ধরলেন। তার নাম ছিল আলেকজান্ডার কালাসনিকভ। এই ব্যক্তিটি রাশিয়ান আর্মিতে ছিলেন, মেজর জেনারেলের মতো হাই র্যাঙ্কে চাকরিও করতেন। পূরবী দেবীর কথা শুনে তিনি ব্যক্তিগতভাবে অনুসন্ধান শুরু করলেন এবং তিনি জানালেন রাশিয়ান শাসক স্টালিন তার 3 সহকারী এবং উপদেষ্টার সাথে 1946 একটি মিটিং করেছিলেন। রাশিয়ান ক্লাসিফাইডের ফাইলসের নথি অনুযায়ী এই মিটিংয়ের নামকরণ করা হয়েছিল হোয়ার টু কিপ চন্দা বোস, অর্থাৎ চন্দা বোসকে কোথায় রাখা হবে। যে মানুষটি 1945 সালের প্লেন দুর্ঘটনায় মারা গেছেন তাকে কোথায় রাখা হবে এই বিষয় নিয়ে 1946 সালের অক্টোবর মাসে মিটিং করবেন কেন? এখন যদি বলেন এই মিটিংয়ে চন্দা বোস এবং সুভাষচন্দ্র বোস দুজন আলাদা মানুষ, তবে নিলামের সময় পূরবী দেবী যেই ছবিটা দেখেছিলেন সেই ছবির লোকটিই বা কে ছিলেন? আবার এটাও ভাবার বিষয়, প্লেন দুর্ঘটনা হলো জাপানে, কিন্তু রাশিয়ায় নেতাজি কিভাবে পৌঁছালেন?
রাশিয়ার সাথে নেতাজির সম্পর্কই বা কী ছিল? সালটা 1941। নেতাজি তখন তার এলগিন রোডের বাড়িতে গৃহবন্দী। ব্রিটিশ সরকারের খোঁজ সবসময় নেতাজিকে চোখে চোখে রেখেছে। বিগর্ভাই দেখলেই তাকে জেলে ভরে দেওয়ার নির্দেশ দেওয়া আছে। কারণ ততদিনে ব্রিটিশ হাইকমিশনার মেনে গেছেন তাদের কাছে গান্ধী কোনো থ্রেট নয়, আসল থ্রেট হল নেতাজি সুভাষচন্দ্র বোস। একসময় তিনি ঘরের মধ্যে থাকতেন, কারুর সাথে দেখাও করতেন না, এমনকি দাড়ি কাটাও বন্ধ করে দিয়েছিলেন। বাড়ির সকলে ভাবলেন তিনি হয়তো ধর্মের দিকে মন দিয়েছেন, সন্ন্যাসী হবেন। এমনকি ব্রিটিশের পাহারাদাররাও এই কথাই ভাবলেন। তারাও ব্রিটিশ হাই কমিশনারের কাছে এই খবর পাঠালেন, কিন্তু হাই কমিশনার পাহারা সরালেন না, কারণ তারা ভালো করে জানতো বাঁধন হালকা হলেই পাখি উড়ে যাবে। তাই হলো 1941 সালের 16ই আগস্ট গভীর রাতে সবার চোখে ধুলো দিয়ে ভাইপো শিশির বোসকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে পালালেন। তিনি প্রথমে তখন সাহায্যের জন্য গিয়েছিলেন রাশিয়ায়। ইটালিয়ান পাসপোর্টে নেতাজি মস্কো পৌঁছালেন এবং সেখান থেকে রাশিয়ানদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেন, কিন্তু সেটা কোনো কারণে সম্ভব না হওয়ায় তিনি তখন মস্কো থেকে রোম হয়ে হিটলারের দেশ জার্মানিতে পৌঁছালেন। এরপর সবারই জানা সেখানে হিটলারের সাথে নেতাজির মিটিংয়ের কথা। তাহলে নেতাজির ফার্স্ট চয়েস কিন্তু রাশিয়ায় ছিল। 1 আগস্ট 1922 ভারতের অন্যতম বিখ্যাত একটি নিউজ পেপারের ছাপা হলেও 1970 সালে কংগ্রেস এমপি থাকা রাজনৈতিক ব্যক্তিত্ব সত্যনারায়ণ সিনহার একটা স্টেটমেন্ট। সিনহা সাহেবের বক্তব্য ছিল নেতাজি 1945 সালের সেপ্টেম্বর মাস নাগাদ রাশিয়ায় পৌঁছেছিলেন এবং তারপর এখানকার একটা জেলে রাখা হয়েছিল তাকে। এই জেলটি ছিল সাইবেরিয়ার ইয়াকুট শহরে। সিনহা সাহেব নাকি এই খবরটি জানতে পেরেছিলেন একজন রাশিয়ান এজেন্টের মাধ্যমে। তার নাম হলো কজলাভ। এই কজলাভই সিনহা বাবুকে জানিয়েছিলেন যে 1954 সালের স্টালিনের আদেশে রাশিয়ার জেলের মধ্যে নেতাজিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুখার্জি কমিশনারের তদন্ত অনুযায়ীও নেতাজির সঙ্গে রাশিয়ার এই কানেকশনের কথা বারবার ঘুরে ফিরে এসেছে। মস্কো ওরিয়েন্টাল স্টাডিজ নিয়ে অধ্যাপনা করা প্রফেসর EN কামরাও মুখার্জি কমিশনারকে জানিয়েছিলেন নেতাজি রাশিয়াতেই ছিলেন এবং রাশিয়াতেই তিনি মারা যান। এখন কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এসব আমাদের জানা নেই, তবে যেটা জানা আছে সেটা হলো নেতাজি আসলে কোনো সাধারণ মানুষ ছিলেন না। তাই আমাদের প্রশ্ন থেকেই যায় যে নেতাজির সাথে কি হয়েছিল, কারণ আজও পৃথিবী জুড়ে অমর, অধরা এবং অজেয় এই শব্দগুলোর একটাই মাত্র প্রতিশব্দ, সেটা হলো সুভাষচন্দ্র বোস।